আচ্ছা, আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের 10 দিন ব্যাপী যে ফ্রি ক্লাসের কথা ঘোষণা দিয়েছিলাম, এই ফ্রি ক্লাসের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমরা ফ্রি ক্লাসগুলোতে যেটা করব, নিউটনের বলবিদ্যা ফিজিক্সের এবং কেমিস্ট্রি হচ্ছে তড়িৎ রসায়ন, এই দুইটা চ্যাপ্টার উপর বেসিক্যালি বেশ কিছু ক্লাস নিব। তো এর ধারাবাহিকতায় আজকে হচ্ছে একদম প্রথম ক্লাস। এর আগে নিউটনের বলবিদ্যার উপর আরও ক্লাস নিতে চাইছিলাম, আমি সামহাও নেওয়া হয় নাই। আজকে আমরা ওই ক্লাসগুলো নেওয়া শুরু করব আর কি। আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে, যারা দেখতেছো এই মুহূর্তে, তোমরা খুব দ্রুত কমেন্ট করে জানাই দিবা যে লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। এই ব্যাপারটা একটু আমাকে এনশিওর করবা। আর তোমার বন্ধু বান্ধব যারা তোমার ব্যাচের, মানে যারা তোমার সাথে পড়াশোনা করে, ওদেরকে হচ্ছে একটু কমেন্ট বক্সে মেনশন করে দিবা যেন ওরা ক্লাসটা দেখতে পারে। এই মুহূর্তে যদি ওরা অনলাইনে নাও থাকে, ক্লাস না করতে পারে, কোনো অসুবিধা নাই, তুমি মেনশন করে দিলে হবে কি, ওরা পরবর্তীতে ক্লাসটা করতে পারবে। হ্যাঁ, সো যেটা করবা, অবশ্যই বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা, একসাথে সবাইকে নিয়ে ক্লাস দেখবা। আর তুমি চাইলে বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে, যে সমস্ত গ্রুপে পড়াশোনা রিলেটেড কথাবার্তা হয়, ওই সমস্ত গ্রুপে তুমি লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সো আমি যেটা করব এখন, তোমরা শেয়ার করো বা না করো, আমি কয়েকটা জায়গায় ক্লাসটা শেয়ার করে দিব। সো আমি আশা করব যে তোমরাও শেয়ার করে দিবে। আচ্ছা, আমার মনে হয় কিছু অন্ধকার দেখা যাচ্ছে, আমি আরেকটা লাইট অন করে দিই। ওকে, আই গেস আগের চেয়ে একটু বেটার। রোটেশন আজকে একটু ঝামেলা আছে না? আচ্ছা, ফোন একটু কাত করেই দেখো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাস থেকে এনশিওর করব রোটেশনটাও যেন ঠিক থাকে। আজকে আমি বুঝতে পারতেছি রোটেশনটা নিয়ে একটু ঝামেলা আছে, সো এটা একটু কম্প্রোমাইজ করো আজকের মতো। আচ্ছা, ওকে, সো আমি দেখতে পাচ্ছি তেমন কোনো ঝামেলা নাই, সব ক্লিয়ার আছে। আচ্ছা, সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি ক্লাসটা একটু কয়েক জায়গায় শেয়ার করে দিব। আচ্ছা, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওয়াচ পার্টি করা যায়। এটা কিভাবে জানো, মানে সবাই মিলে একসাথে দেখার জন্য ওয়াচ পার্টি বলে জিনিসটাকে, এটার অপশন কেন যেন এখানে দেখাচ্ছে না, আমার মনে হয় ল্যাপটপ থেকে দেখাই যেতে পারে। আচ্ছা, তো তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমরা ফ্রেন্ডসদেরকে মেনশন করতে থাকো এবং ক্লাসটা শেয়ার করো। জাস্ট 1 মিনিট, আমি ল্যাপটপ থেকে এটার একটা ওকে, ডান। তো আশা করি এর মধ্যে সব ঠিকঠাক আছে। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করতেছিলাম। এখন হচ্ছে আমরা মেইন ক্লাসটায় চলে যাব। তো এই ক্লাসগুলো বেসিক্যালি কাদের জন্য, আজকে দেখো আমরা নিউটনের বলবিদ্যা 1, নিউটনের বলবিদ্যার উপর আরও একটা বা দুইটা ক্লাস হবে। এই ক্লাসগুলা বেসিক্যালি ফর এইচএসসি 2021, বেসিক্যালি ফর এইচএসসি 2021, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে, এইচএসসি ক্যান্ডিডেটস যারা, বেসিক্যালি তাদের জন্য। তবে এইচএসসি 2022 কি করতে পারবে না? এইচএসসি 2022 কি বুঝবে না? অবশ্যই বুঝবে। সো এই ক্লাসগুলো বেসিক্যালি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ার সময় বিস্তারিত পড়ি, ডিটেলসে পড়ি, বাট পরীক্ষার আগে আমরা যেটা করি, মডেল টেস্ট প্রোগ্রাম বা রিভিশন প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম করে থাকি। ওইখানে যেটা হয়, আমরা শুধু দরকারি জিনিসপাতিগুলো পড়ি। সো তুমি যদি নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটার উপর প্রস্তুতি নিতে চাও, বোর্ড পরীক্ষার প্রস্তুতি, তাহলে তোমাকে কি করতে হবে? টেস্ট পেপার পড়তে হবে, তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো দেখতে হবে কেমন হয়ে থাকে। তুমি যদি টেস্ট পেপার নাও, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটাতে যাও, তুমি দেখবা টেস্ট পেপারের বোর্ডে আসা, বিগত বছরগুলোতে বোর্ডে আসা সমস্ত প্রশ্ন এই 3টা টপিক থেকে আইসা থাকে। এই 3টা টপিকের বাইরে কোনো প্রশ্ন আসলে আসে না বোর্ড পরীক্ষায়। তুমি আজকের ক্লাস করার আগে বা করার পরে বা এখনো তুমি যদি টেস্ট পেপারটা নিয়ে খুলো, তুমি দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষার এই 3টা টপিকের মধ্য থেকেই আসছে। তাহলে এর বাইরে অন্যান্য যে টপিকগুলো আছে, ওগুলোকে আমরা পড়বো না? অবশ্যই পড়বো। আমরা আজকে যে 2টা ক্লাস করবো, এগুলো একাডেমিক ক্লাস। একাডেমিক ক্লাসের পরে কিন্তু এডমিশনের ক্লাসও আছে আমাদের এই কোর্সটা, বা তোমরা এই ফ্রি ক্লাসগুলোতেই পাবা। সো এডমিশনের ক্লাসগুলোতে আমরা কি করব, ছোট ছোট যে টপিকগুলো যেগুলো পড়তে হবে আর তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউর জন্য, ওগুলো আমরা এডমিশনের ক্লাসগুলোতে কভার করব। আজকে বেসিক্যালি আমরা সৃজনশীল যে টপিকগুলো থেকে আসে, এই টপিকগুলো একদম বেসিক সহ A to Z ভালো মতো বুঝবো। এবং টপিকগুলো বোঝার পরই আমরা হচ্ছে ম্যাথস করব কিছু। এই ম্যাথসগুলো একটু ম্যাজিক্যাল ম্যাথ মানে একটা ম্যাথ করাবো, রাস্তার ব্যাংকিং এর উপর একটা ম্যাথ করাবো,
হ্যাঁ, এটার ভিতরে অনেকগুলো ম্যাথ থাকবে। আর এই ম্যাথগুলা করে ফেললেই তুমি দেখবা তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষার সমস্ত প্রশ্ন সলভ করা হয়ে গেছে। ক্লাস শেষে এটা বুঝতে পারবা। সো আহ, আমরা যেটা করব সেটা হচ্ছে এই তিনটা টপিক তো আজকের ক্লাসে শেষ হয়ে যাবে না। আজকের ক্লাসে হয়তো আমরা রাস্তার ব্যাংকিংটা খুব ভালো মতো পড়তে পারবো, আর যদি সময় পাই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বা এটা থেকে একটু পড়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস নিলে মোটামুটি তিনটা টপিক শেষ হয়ে যাবে। সো আমরা শুরু করবো হচ্ছে রাস্তার ব্যাংকিং দিয়ে। তো রাস্তার ব্যাংকিং ব্যাপারটা কি মোটামুটি সবার হয়তো আইডিয়া আছে, যারা এইচএসসি 2021 2022 যারা আসো মানে একদম ফার্স্ট ইয়ারে, যাদের রাস্তার ব্যাংকিং বা ব্যাংকিং এই শব্দটার সাথে তোমরা পরিচিত না, তাদের উদ্দেশ্যে বলে দেখো, এই ব্যাংকিং মানে কিন্তু এই ব্যাংকিং না। মানে ব্যাংক বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, হ্যাঁ, এই সমস্ত ব্যাংক না কিন্তু। রাস্তার ব্যাংকিং মানে কি, রাস্তায় যে ব্যাংক বসে থাকে টাকা পয়সার ব্যাপার স্যাপার, না, এগুলা কিছু না। আহ, বাংলাদেশ মানে রাস্তার ব্যাংকিং জিনিসটা হচ্ছে, তুমি যদি মোটামুটি ঘোরাফেরা করতে পছন্দ করো, বাস দিয়ে যখন যাবা দেখবা বাস যদি কখনো রাস্তা এরকম একটা টার্ন নেয়, তখন তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে সাইনবোর্ড লাগানো থাকে, সর্বোচ্চ গতিসীমা 50 কিলোমিটার/আওয়ার, সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার/আওয়ার। এবং তুমি খেয়াল করলে দেখবা যে রাস্তার ভেতরের প্রান্তটা, এই প্রান্তটা একটু নিচু, এই প্রান্তটা একটু উঁচু থাকে, এই প্রান্তটা একটু উঁচু থাকে, খেয়াল করলে তুমি দেখতে পারবা। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলে রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং জিনিসটা কি, ভেতরের প্রান্তটাকে একটু নিচু করে বাইরের প্রান্তটাকে একটু উঁচু করে তৈরি করা। তৈরি করলে কি হবে, এই গাড়িটা খুব ইজিলি টার্ন নিতে পারবে, এই বাঁকটা খুব ইজিলি অতিক্রম করতে পারবে। এই ব্যাপারটাকে রাস্তার ব্যাংকিং বলে। তাহলে ব্যাংকিং জিনিসটা কি, কোনো একটা বৃত্তাকার পথে বা বৃত্তচাপের মতো একটা অংশ, এরকম একটা রাস্তার বাঁকে কোনো একটা যানবাহন নিরাপদে বাঁক নেওয়ার জন্য রাস্তার ভেতরের প্রান্তটাকে নিচু করে বা বাইরের প্রান্তটাকে উঁচু করে তৈরি করা হয়। হ্যাঁ, এই তৈরি করার যে ঘটনাটা রাস্তার, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যাংকিং। বোঝা গেল ব্যাপারটা? সো এখানে যদি আমরা একটা চিত্র আঁকি, ব্যাপারটা হবে এইরকম যে এই জায়গাটা কিন্তু একটু উঁচু, তো উঁচুটা তুমি কেমনে দেখাবা, এইভাবে দেখাইতে পারো। আর এখান থেকে মনে করি এখানে তুমি একটা লাইন টানলা, এই লাইনটা আমরা টানলাম, তাহলে এটা হচ্ছে, এটা তো নিচু, খেয়াল করো জিনিসটা, এই প্রান্তটা কিন্তু নিচু, ওই প্রান্তটা উঁচু, তাহলে এই নিচু প্রান্তটা থেকে, এই রাস্তার নিচু প্রান্ত থেকে ওই রাস্তার নিচু পর্যন্ত তুমি একটা লাইন টানলা, আর এই রাস্তার নিচু প্রান্তটা থেকে এই রাস্তার উঁচু প্রান্তটা পর্যন্ত তুমি এরকম একটা লাইন টানলা। মোটামুটি এরকম একটা ত্রিভুজ আমরা পাবো। হুম, তাহলে এই রাস্তাটা যতটুকু উঁচু, এই উচ্চতাটাকে আমরা এই এইচটা দিয়ে প্রকাশ করব। আর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। এটা হবে এল। কিছু কিছু বইয়ে এক্স দিয়েও প্রকাশ করে। তো বেসিক্যালি এলটা বা এক্সটা কিন্তু এই ভেতরের প্রান্তের রাস্তার এই নিচের প্রান্ত থেকে ওই প্রান্তের বাইরের প্রান্তের উঁচু, যতটুকু উঁচু ওই উচ্চতা পর্যন্ত, এইটা কিন্তু এল, নট এইটা। এখানে একটা কোণ তৈরি হবে, এই কোণটার নাম দিব আমরা থিটা, এই কোণটার নাম আমরা দিব থিটা। তো এইখানে যে ঘটনাটা ঘটলো, এইটারই একটা মানে কি বলা যায়, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করলাম আমরা এই জায়গাটুকুতে। তো এই রাস্তাটায় ব্যাংকিং আছে, এই রাস্তাটায় ব্যাংকিং আছে মানে আসলে এই রাস্তাটায় এই ঘটনাটা ঘটতেছে। তো তোমাকে মাঝে মধ্যে বের করতে বলবে এই ব্যাংকিং কোণটা কত, রাস্তার ভেতরের প্রান্ত যে একটু ঢালু করলো, বাইরের প্রান্ত একটু উঁচু করলো, করার ফলে এখানে যে একটা কোণ তৈরি হলো, এই কোণ থিটাটা কত তোমাকে জানতে চাইতে বলতে পারে। তো তুমি বের করা শিখতে হবে। কেমনে করবা দেখো খেয়াল করে, এখান থেকে এটা তো একটা ত্রিভুজ হয়ে গেল না খুব ইজিলি। তো এই ত্রিভুজের লম্ব কোণটা, ডেফিনেটলি এটা, কোণের বিপরীত বাহুটা সবসময় কি হবে, লম্ব। আর এই কোণটা দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অলওয়েজ কি হবে, অতিভুজ। আচ্ছা, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে এখানে আমরা লম্ব জানি, অতিভুজ জানি। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না এরকম, সাইন থিটা ইজ ইকুয়াল টু H/L, নিশ্চয়ই লেখা যায়। সো তোমাকে যদি রাস্তার প্রকৃত ব্যাংকিং বের করতে বলে, কি বের করতে বলে, প্রকৃত ব্যাংকিং কোণ, প্রকৃত ব্যাংকিং বা প্রকৃত ব্যাংকিং কোণ যদি বের করতে বলে, তুমি আসলে থিটা বের করবা। তাহলে থিটা সমান সাইন ইনভার্স H/L। এখন তুমি একটু খেয়াল করলে দেখবা বইয়ে আসলে সাইন থিটা ইউজ করে না, বইয়ে ট্যান থিটা ইউজ করে। সো ট্যান থিটা কেন ইউজ করে, কারণ এখানে যে থিটাটা হয়, থিটাটা খুব ছোট হয়, রাস্তার বাইরের প্রান্ত যে, সরি, রাস্তার বাইরের প্রান্ত যে অনেক বেশি উঁচু করে তৈরি করা হয়। এরকম ধরো রাস্তা এরকম একটা টার্ন নিতেছে, ভেতরের প্রান্ত নিচু, বাইরের উপরের প্রান্ত কিন্তু অনেক বেশি উঁচু করে তৈরি করা হয় এমনটা না, খুব সামান্য একটু উঁচু করে তৈরি করা হয়। তার মানে এই উচ্চতাটা আসলে খুব বেশি থাকে না। তো এই উচ্চতাটা খুব বেশি না থাকলে দেখা যাবে কি এই থিটার মানটা খুব ক্ষুদ্র হবে। তার মানে এইখানে যে থিটাটা,
এই থিটাটা আসলে সবসময় খুব ক্ষুদ্র হয়। তো এই থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে থিটা খুব ক্ষুদ্র হলে আমরা জানি থিটা সমান সাইন থিটা সমান টেন থিটা লেখা যায়। থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা সমান টেন থিটা লেখা যায়। এখন এটা নিয়ে তোমার একটু দ্বিমত থাকতে পারে, ভাইয়া সাইন থিটা সমান টেন থিটা কেন লিখবো? আচ্ছা, রিজনটা হচ্ছে এখানে থিটাটা খুব ক্ষুদ্র হয়। যদি থিটা খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র কত, ধরো 4 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অথবা 0 পয়েন্ট সামথিং ডিগ্রি, এরকম যদি হয়, তুমি ক্যালকুলেটর চাপতে পারো, তুমি সাইন 2 ডিগ্রির মান যেটা পাবা, দেখবা টেন 2 ডিগ্রি মানে অলমোস্ট সেম পাবা, মানে খুব কাছাকাছি থাকবে। তো এই কারণে থিটা যদি খুব বেশি ক্ষুদ্র হয়, সাইন থিটা যেই মান দেয় টেন থিটাও একই মান দেয়। তো এই কারণে আমরা যেটা করি আসলে সাইন থিটা না ইউজ করে টেন থিটা ইউজ করে ফেলি। তবে তোমাকে যদি প্রকৃত ব্যাংকিং বের করতে বলে কখনো, তুমি কিন্তু টেন থিটা দিয়ে বের করবা না, তুমি প্রকৃত ব্যাংকিং বলে সাইন থিটা দিয়ে বের করবা। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আবার এখানে আমরা ব্যাক করি। তাহলে এদিক দিয়ে মনে করো গাড়ি আসতেছে একটা, এদিক দিয়ে ধরা যাক এরকম একটা গাড়ি আসতেছে, এটা একটা পাজেরো গাড়ি, ধরো তুমি চালায় মনে করো সেই ভাবসাব নিয়া, হ্যাঁ, পাজেরো গাড়ি চালায় তুমি আসতেছো, সাউন্ডে মনে করো যে হিন্দি গান বাজতেছে, সেই ফিলিংসের মধ্যে আসো, দেখলে একটা টার্ন নিতে হবে। যখন টার্ন নিতে হবে তোমাকে কিন্তু গাড়ির গতিবেগটা খুব সাবধানে ফিক্স করতে হবে, নাহলে কিন্তু গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট যে হয় দেখবা ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য কেস অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে তোমার টার্ন নেওয়ার সময়। হ্যাঁ, আচ্ছা, তো এই গাড়ির একটা গতিসীমা তোমাকে মেনে চলতে হবে, গাড়ির ব্যাগটা তখন কত হওয়া লাগবে এটা তোমার জানতে হবে। জানবা কিভাবে? এটা জানার জন্য আমাদের বইয়ে দেখবা ডিরাইভ করে দেওয়া আছে, আমি আর আপাতত ডেরিভেশনে যাচ্ছি না। এরকম একটা ফর্মুলা আছে যে টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা আসে কই থেকে, এটারও ডেরিভেশন চাইলে দেখানো যায়, তো আপাতত আমরা ডেরিভেশন দেখবো না, আমরা ফর্মুলাটা মাথায় রাখবার, এখানে যে জিনিসগুলো বুঝতে হবে সেগুলো একটু বুঝবো। এখানে যে থিটাটা আমরা মনে রাখবো, এই থিটাটা কার সাথে? উলম্বের সাথে। খুব গুরুত্বপূর্ণভাবে এটা লিখো, এই থিটাটা কার সাথে উৎপন্ন কোণ? উলম্বের সাথে। এটা হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ। আর এখানে যে ভিটা, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সর্বোচ্চ বেগ, যেই বেগে গাড়ি চালাইলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা। হ্যাঁ, তাহলে এই বেগটা কি? এটা হচ্ছে বেগ। কোন বেগ? সেই বেগ, সর্বোচ্চ যেই বেগে গাড়ি চালাইলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা। আর এই আরটা হচ্ছে এই যে গতিপথ আছে, এই গতিপথটা একটা বৃত্তাকার অংশ, ওই বৃত্তাকার অংশের যে ব্যাসার্ধটা, গতিপথের যে ব্যাসার্ধটা, সেটা হচ্ছে আর। সো আর তোমাকে দেওয়া থাকবে। তা আর কি আসলে? পথের, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, পথের ব্যাসার্ধ বা বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। আর জি তো আমরা সবাই চিনি, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তো এই হচ্ছে, তুমি যদি একটা রাস্তা বাঁক নিতে চাও, তাহলে নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমাকে এই ফর্মুলা অনুযায়ী এখান থেকে যে ব্যাগ আসবে ওই ব্যাগে রাস্তাটা পাড়ি দিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু গাড়ি উল্টে যাওয়ার চান্স আছে অথবা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। সো একটা জিনিস যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এখানের এই থিটাটা, থিটাটা কার সাথে উৎপন্ন কোণ বলতো? উলম্বের সাথে উৎপন্ন কোণ। কারণ যখন গাড়ি টার্ন নিবে, ওই রাস্তা যদি একটু উঁচু হয় তাহলে গাড়ির একটু হেলে যেতে হবে কিন্তু, বা তুমি যদি সাইকেল চালায় আসো দেখবা সাইকেল চালানোর সময় তুমি টার্ন নিলে একটু কিন্তু হেলে যেতে হয়। তাহলে এই যে হেলবা, কার সাথে হেলবা? উলম্বের সাথে হেলবা। এখানে যে থিটাটা আমরা নিব এটা উলম্বের সাথে উৎপন্ন কোণ নিব, এটা মাথায় রাখবা জাস্ট। আর হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা। এখন এখান থেকে দেখো আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে এই ব্যাংকিং এর বেলায় থিটা সবসময় খুব ক্ষুদ্র হয়, আর থিটা যদি খুব ক্ষুদ্র হয় আমরা জানি কি সাইন থিটা সমান টেন থিটা লেখা যায়। তাহলে এখানে দেখো আমরা অলরেডি পাইছি যে টেন থিটা সমান এইচ বাই এল, আর যেহেতু থিটা খুব ক্ষুদ্র তাহলে সাইন থিটার জায়গায় আমরা টেন থিটা লিখতে পারি। তাহলে টেন থিটা সমান আমরা লিখতে পারি এইচ বাই এল। এই সেম জিনিসটা যদি আমরা এখানে বসাই দিই, টেন থিটার জায়গায় এইচ বাই এল, তাহলে আমরা পাই এইচ বাই এল ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তো এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি? এইচ হচ্ছে রাস্তার ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত যে উঁচু থাকে, কতটুকু উঁচু, সেটা হচ্ছে এইচ। আর এলটা হচ্ছে এক পার থেকে অপর পারের মধ্যবর্তী দূরত্ব, মানে সহজ কথায় রাস্তার প্রস্থ। এলটা হচ্ছে রাস্তার প্রস্থ। এলটা সত্যিকার অর্থে কিন্তু রাস্তার প্রস্থ না। এলটা কি? এইটার নিচের প্রান্ত থেকে বাইরের উপরের প্রান্তটা যে উঁচু, এইটার নিচের প্রান্ত থেকে, ব্যাপারটা এরকম খেয়াল করো, ধরো এইভাবে বাঁক নিতেছে, এটা নিচু প্রান্ত, এটা উঁচু প্রান্ত। তো এলটা হচ্ছে এই নিচু প্রান্ত থেকে উঁচু প্রান্তের সরলরৈখিক দূরত্বটা,
সরলরৈখিক দূরত্বটা। আর যেহেতু থিটা খুব ক্ষুদ্র মানে আসলে দেখো থিটা যদি খুব ক্ষুদ্র হয়, এটা যদি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র মানে এখানে যে কোণটা দিছি এটা মোটামুটি 20 ডিগ্রি মতো হয়ে যাবে। থিটা যদি 2 ডিগ্রি বা 4 ডিগ্রি হয় তখন কিরকম হবে বলো তো? এরকম হবে না? সো যদি এরকম হয়, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তখন এইটা যদি এল হয়, এটারও আসলে এল লেখা যায়। বুঝছো ব্যাপারটা? সো এই কারণে এই এলকে আমরা বলতে পারি রাস্তার প্রস্থ, জাস্ট বিকজ অফ থিটা খুব ক্ষুদ্র হওয়ার কারণে। আশা করি বুঝতে পারছো। সো তোমার বেসিক্যালি এই জিনিসগুলো বুঝে ফেলতে হবে। এটা কি উচ্চতা, বাইরের প্রান্তটা যতটুকু উঁচু থাকে। আর এই এলটা কি বলতো? এই এলের পরিচয় হবে হচ্ছে সহজ কথায় রাস্তার প্রস্থ। এগুলো নিয়ে খুব বেশি একটা পেঁচাবে না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাংকিং থেকে যে বিষয়গুলো তোমার জানতে হবে সেই ব্যাপারটা আমরা দেখলাম। তো এই এই যে কন্ডিশনটা, এটা হচ্ছে রাস্তায় যদি ব্যাংকিং থাকে। রাস্তায় সবসময় যে ব্যাংকিং থাকবে এমনটা না, রাস্তায় ব্যাংকিং নাও থাকতে পারে। জায়গার স্বল্পতার জন্য বা এখানে একটা গাছ থাকার কারণে, বিভিন্ন কারণে এই পার থেকে ওই পারটা উঁচু করে তৈরি নাও করা থাকতে পারে। তা আমরা দেখলাম ব্যাংকিং যুক্ত রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমাকে কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম এগুলা কিন্তু ব্যাংকিং যুক্ত রাস্তায়, ব্যাংকিং যুক্ত রাস্তায়। এখন ব্যাংকিং যুক্ত রাস্তায় যদি হয় তুমি একভাবে গাড়ি চালাবা, আর রাস্তায় ব্যাংকিং নাও থাকতে পারে। অনেক সময় রাস্তায় ব্যাংকিং না থাকলে গাড়ি কি এভাবেই চালাবো নাকি অন্যভাবে চালাবো, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা থেকেও প্রশ্ন আসতে পারে, সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমরা বুঝবো দুইটাই। তো আপাতত এই পর্যন্ত যেটুকু বুঝাইলাম এটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা। আর আমি দেখি সব কি অবস্থা, ঠিকঠাক চলতেছে কিনা। সো তোমরা এ পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও কমেন্ট করে। আর আমি একটু চেক করব যে এই দিকে সব ঠিকঠাক চলতেছে কিনা, আমি একটু চেক করে নেই। আর তোমরা যদি কোথাও না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাইতে পারো, ওই জায়গাটুকু আমি আবার রিপিট করার চেষ্টা করব। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব ঠিকঠাক আছে, মোটামুটি সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। আর হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা একজন কমেন্ট করছে অনেক সুন্দর ক্লাস ভাইয়া। আচ্ছা ক্লাস সুন্দর হয় কেমনে? আমি এই জিনিসটা আসলে ঠিক বুঝি নাই। মানে অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর ক্লাস মানে কি? ক্লাস সুন্দর হয় কেমনে? ক্লাস তো বোঝার মতো জিনিস, যে অনেক গোছানো ক্লাস বা অনেক কনসেপচুয়াল ক্লাস বা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ক্লাস সুন্দর কেমনে হয়? মানে হোয়াইট বোর্ড সুন্দর হইলে বা বিভিন্ন কালার ইউজ করলে সুন্দর হয়ে যায়, নাকি যে পড়ায় সে খুব সুন্দর হইলে ক্লাস সুন্দর হয়? আমি জিনিসটা বুঝি নাই, আমি তো ওরকম সুন্দর টুন্দর না। তাহলে তুমি এটা দিয়ে কি বুঝাইলে আমি বুঝি না, জাস্ট কিডিং। ব্যাপারটা আসলে ক্লাসের সাথে সুন্দর কথাটা ঠিক খুব একটা যায় না। আচ্ছা, সো জোকস অ্যাপার্ট, আমি দেখি। ওরে বাবা, প্রচুর মেনশন করতেছে তো মানুষজন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, উমর ফারুক অনেক মেনশন করে ফেলছে। মেহজাবিন খুশবু, তারপর হচ্ছে কামরুন নাহার, নাজমুল সাকিব খান ফাহিম, হিউজ মেনশন হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার মামাতো বোন মিম, ও দেখতেছে, ও দেখলাম অনেক মানুষজনকে অ্যাড করে ফেলছে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো কোনো প্রশ্ন যদি থাকে তোমরা কিন্তু করতে পারো। আচ্ছা, ঠিক আছে। সো আশা করব যে সবাই বুঝতে পারছো। সো এখন আমরা এরপর থেকে শুরু করি, এরপর থেকে আমরা সামনে আগাই। হ্যাঁ, তো এ পর্যন্ত হোপফুলি সবাই বুঝে ফেলছো। তাহলে ব্যাংকিং যুক্ত রাস্তায় নিরাপদে বাঁক নেওয়ার জন্য তোমাকে যদি ব্যাগ বের করতে বলে বা ব্যাংকিং কোণ বের করতে বলে, তাহলে প্রকৃত ব্যাংকিং বললে তুমি আসলে থিটা বের করবা, টেন থিটা দিয়ে না সাইন থিটা দিয়া? উত্তর হচ্ছে সাইন থিটা দিয়ে বের করবা। আর যদি শুধু ব্যাংকিং কোণ বের করতে বলে তখন তুমি টেন থিটা থেকে থিটাটা বের করলেও হবে, কোনো অসুবিধা নাই। তুমি এখান থেকে টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, যদি এগুলো জানা থাকে তুমি এখান থেকে থিটা বের করতে পারো। যদি না জানা থাকে, তুমি শুধু এই দুইটা জানা থাকে, তুমি এখান থেকেও বের করতে পারো, অথবা তুমি এটা থেকেও বের করতে পারো। টেন থিটা
ইজ ইকুয়াল টু এইচ বাই এল। দেখো আমরা তো এই লাইনের পরে এই যে এই লাইনটা লিখলাম না, এটা কিভাবে লিখছি, এই টেন থিটা সমান এইচ বাই এল সম্ভব হয় বলেই তো লিখছি না। খুব বেশি একটা ডিফারেন্স হয় না। দেখা যায় প্রকৃত ব্যাংকিং আর সাধারণ ব্যাংকিং মানে তুমি টেন থিটা দিয়ে করো সাইন থিটা দিয়ে করো, মান অলমোস্ট কাছাকাছি আসে, কারণ থিটাটা খুব ক্ষুদ্র থাকে। তারপরেও যদি তোমাকে প্রকৃত ব্যাংকিং কোণ বের করতে বলে, এই যে দেখো লিখে রাখছি আমরা, যদি কখনো প্রকৃত ব্যাংকিং কোণ বের করতে বলে তুমি আসলে সাইন থিটা দিয়ে বের করবা, আর যদি শুধু ব্যাংকিং কোণ বের করতে বলে তুমি টেন থিটা দিয়ে বের করবা। আর টেন থিটা দিয়ে তুমি এখান থেকে বের করতে পারো অথবা এখান থেকে বের করতে পারো, যেখান থেকে খুশি, তোমার ইচ্ছা, কোনো অসুবিধা নাই। ওকে, আর এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা মাথায় রাখবা, এখানে যে থিটাটা, এটা কার সাথে উৎপন্ন কোণ? উলম্বের সাথে। হ্যাঁ, তাহলে উলম্বের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এই থিটাটা, এটা মাথায় রাখো, কারণ প্রশ্ন যখন সলভ করাবো অনেক বেশি কাজে দেবে কিন্তু। হ্যাঁ, আশা করি সবাই বুঝছো। তো ব্যাংকিং যুক্ত রাস্তায় কিভাবে বাঁক নিতে হবে তার জন্য হচ্ছে এই ফর্মালিটিস। এখন আমরা দেখবো ব্যাংকিং বিহীন রাস্তায়। তুমি দেখবা যে তুমি যদি টুরমুর করে থাকো বা ঘোরাঘুরি করো, রাস্তা যখন বাঁক নেয় তোমার অনেক সময় বাইরের প্রান্তটা একটু উঁচা করে তৈরি করা থাকে, আবার অনেক সময় ওই প্রান্তটা উঁচা করা থাকে না। মানে সব রাস্তায় আসলে ব্যাংকিং মেনটেন করা সম্ভব হয় না। তাহলে যদি সম্ভব না হয়, ওই সমস্ত রাস্তায় কি গাড়ি পার হইতে পারবে না, না ওই রাস্তায় গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট করবে? উত্তর হচ্ছে ওই রাস্তায় গাড়ি গেলেই অ্যাক্সিডেন্ট করবে এমনটা না, ওই রাস্তায় অন্য একটা হিসাব আছে, ওই ক্যালকুলেশন দিয়ে তোমাকে বের করতে হবে ওই রাস্তার জন্য ব্যাগটা কেমন হওয়া লাগবে। যদি রাস্তায় ব্যাংকিং থাকে, তোমার ব্যাগ কেমন হওয়া লাগবে নিরাপদে বাঁক নেওয়ার জন্য, তুমি এখান থেকে বের করতে পারবা। আর যদি ব্যাংকিং বিহীন রাস্তা থাকে, তোমার ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা উঁচু করে তৈরি করা না থাকে, তখনও তোমাকে একটা ডিফারেন্ট ক্যালকুলেশন আছে, সেটা আমরা এখন দেখব। সেটা মেনটেন করে তারপর তোমার কাছে গাড়ি চালাইতে হবে, সেখান থেকে যে ব্যাগটা পাবা ওই ব্যাগে গাড়ি চালাইতে হবে, তাহলে আর তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। হ্যাঁ, আচ্ছা, সো ওই ব্যাপারটা কিরকম, ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রন, আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর ইলেকট্রনগুলো চারপাশে কেন্দ্র করে ঘুরতে থাকে। সো ইলেকট্রনগুলো যদি নিউট্রনকে বা প্রোটনকে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, তাহলে ওর একটা কেন্দ্রমুখী বল লাগে। তো বলতে আমরা বলি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের দিকটা কোন দিকে হয়? কেন্দ্রমুখী বলের দিকটা বাইরের দিকে, দিকটা আমরা বলবো বাইরের দিকে। কেন বাইরের দিকে? কেন বাইরের দিকে? কারণ এই দিকে যেমন একটা কেন্দ্রমুখী বল কাজ করবে, ঠিক তেমনি বিপরীত দিকে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে, আর কেন্দ্রমুখী বলের মান এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান হয়। এই কথাবার্তাগুলো বলতেছিলাম, আমি জানি না এগুলো তোমরা শুনছো কিনা। মানে এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই জিনিসটা, মানে মাইক্রোফোনের এটা হচ্ছে একটু পড়ে গেছিল, পড়ে গিয়ে এটা অফ হয়ে গেছিল, এখানে একটা সুইচ আছে, তো এটা অফ হয়ে যাওয়াতে সাউন্ড মনে হয় ঠিক মতো শোনা যাচ্ছিল না আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যদি কোনো বস্তু সহজ, মানে সারাংশটা হচ্ছে, যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার একটা কেন্দ্রমুখী বল লাগে। হ্যাঁ, তো এই কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দেয় হচ্ছে কুলম্ব বল। কুলম্ব বল। কেন কুলম্ব বল? রিজন হচ্ছে, বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে এখানে একটা প্রোটন আছে, এখানে ইলেকট্রন আছে, সো প্রোটনের তো চার্জ আছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ আছে ঋণাত্মক, সো এরা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটাকে আমরা কুলম্ব বল দিয়ে প্রকাশ করতে পারবো। তো এখানে কুলম্ব বল একটা কাজ করবে, কেন্দ্রমুখী বল একটা কাজ করবে, এবং এই ক্ষেত্রে কুলম্ব বলটা হবে কেন্দ্রমুখী বলের সমান। কুলম্ব বলটা হবে কেন্দ্রমুখী বলের সমান। হুম, তো এটা আশা করি বুঝছো। তো একটা ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরে, অবশ্যই ওর একটা কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান এই ক্ষেত্রে কে দিবে? কুলম্ব বল। আবার ধরো এটা হচ্ছে সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে আমরা জানি গ্রহ নক্ষত্রগুলো চারপাশে এইভাবে ঘুরতেছে। তো ধরা যাক এটা পৃথিবী, তো পৃথিবী যদি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এই ক্ষেত্রে একটা কেন্দ্রমুখী বল লাগবে। তো এটার বেলায় কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? সূর্য এবং পৃথিবীর মধ্যকার যে মহাকর্ষ বল, গ্রাভিটেশনাল ফোর্স আছে এফ জি, এটা কোন বলটা? চেঞ্জু মনে হয়, G m1m2/d², এই যে বলটা আছে না, মহাকর্ষ বলটা, এই বল তাদের মধ্যে কাজ করবে। তো এই বলটা এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, মানে এটার বেলায় এফ জি হবে কেন্দ্রমুখী বলের যোগানদাতা। এ পর্যন্ত আশা করি বুঝছো। তো এ পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আসো একটা রাস্তা যখন বাঁক নিবে, একটা রাস্তা বাঁক নেওয়ার সময়, একটা রাস্তা যখন এইভাবে বাঁক নিবে, তখন দেখো তো এটা একটা বৃত্তচাপের অংশ হইল না? এটার একটা ব্যাসার্ধ আছে। রাস্তা যখন গাড়ি যখন এই পথ দিয়ে বাঁক নিবে,
তখন গাড়িটাকে একটা বৃত্তাকার পথ অতিক্রম করা লাগবে নিশ্চয়ই। তো বৃত্তাকার পথ যদি অতিক্রম করা লাগে তাহলে ওর কি একটা কেন্দ্রমুখী বল লাগবে না? এদিক দিয়ে যদি এখন একটা গাড়ি যাইতে চায়, মনে করো এই হচ্ছে তোমার মার্সিডিজ গাড়ি, এই গাড়ি দিয়ে তুমি যাইতে চাচ্ছ, তাহলে এই বাঁকটা তোমাকে যদি পাড়ি দিতে হয়, এটা একটা বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথ পাড়ি দিতে হইলে তোমার একটা কেন্দ্রমুখী বল লাগবে না? এই গাড়ির একটা কেন্দ্রমুখী বল লাগবে। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা বলবা যে এই কন্ডিশনে এইখানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? এইখানে কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে কে? এটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দেখি কে কে উত্তর দিতে পারো। আর আমি একটু চেক করে নেই ঠিকঠাক আছে কিনা। এখন কি শোনা যাচ্ছে ঠিকঠাক? আর প্রশ্নটা বুঝতে পারছো কিনা সবাই? উত্তর কি হবে বলো? আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে মনে হয়। হুম, ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। বলো, এখন কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এখন কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? আচ্ছা, আমি না ঠিক মতো কমেন্টও মনে হয় পাচ্ছি না। আচ্ছা, একজনের কমেন্ট পাইছি, সেটা হচ্ছে এই বলে যোগান দেবে রাস্তার চাকা ঘর্ষণের মাধ্যমে। হ্যাঁ, আনমোল, তোমার উত্তর ঠিক আছে। ওকে, সো ক্লিয়ার আছে না? ওকে, আচ্ছা। তো দেখো, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলে যোগান দিবে হচ্ছে এই যে রাস্তার যে চাকা আছে, এই যে রাস্তার রাস্তার যে চাকা আছে, এই চাকা রাস্তার সাথে একটা ঘর্ষণ তৈরি করবে। এখানে যে একটা ঘর্ষণ বল কাজ করবে, এফ কে বলতে পারি আমরা। এই ঘর্ষণ বলটা এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেবে। এফ কে বলতে পারো বা এফ এস বলতে পারো, এফ কে বা এফ এস যেটা খুশি তুমি নাম দিতে পারো। তো এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হবে, কেন্দ্রমুখী বলটা হবে ঘর্ষণ বলের সমান। কেন্দ্রমুখী বল হবে ঘর্ষণ বলের সমান। শুধু কি সমান? সমান হলে কিন্তু হবে না। কেন্দ্রমুখী বলটা কেন্দ্রমুখী বলটা হওয়া লাগবে ঘর্ষণ বলের সমান অথবা ঘর্ষণ বলের চেয়ে কম। যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যায় দুর্ঘটনা ঘটবে, কিন্তু আমরা আসবো সেই জিনিসটায়। তো এক্ষেত্রে কেন্দ্রমুখী বল হবে আমাদের ঘর্ষণ বলের সমান। তো কেন্দ্রমুখী বলের যোগানটা দেবে ঘর্ষণ বল। তো এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা কত আমরা যদি বের করতে চাই, কেন্দ্রমুখী বল আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর। আর ঘর্ষণ বল এফ কে সমান সমান আমরা এরকম একটা ফর্মুলা জানি, দেখো, যে এটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। মিউ ইজ ইকুয়াল টু এফ কে ডিভাইডেড বাই আর। এফ কে ডিভাইডেড বাই আর। আর হচ্ছে কি উলম্ব প্রতিক্রিয়া। ওজনের বস্তুটা যেই তলে থাকবে, মনে করো এখানে একটা বস্তু আছে,
এখানে একটা, এটা হচ্ছে একটা তল, এটা একটা তল, এই তলের উপর একটা বস্তু রাখা আছে, তাহলে বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে। তো এটা যদি তল হয় তাহলে তলের একটা প্রতিক্রিয়া আর কাজ করবে উপরের দিকে, এই আরটা হচ্ছে ওজনের প্রতিক্রিয়া। তাহলে ডাব্লিউ সমান যদি এমজি হয়, আর সমান কি হবে, এমজি হবে এই ক্ষেত্রে। কিন্তু যদি হেলানো পথ থাকে, এরকম বস্তু যদি এখানে থাকে, এখন ওজন ডাব্লিউ কিন্তু কাজ করবে নিচের দিকে, এই কোণটা যদি থিটা হয়, এটা কিন্তু তল, আরটা কাজ করবে তলের লম্ব বরাবর, মানে আর কাজ করবে আসলে এই বরাবর। তাহলে এই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা হবে। তো তখন এটা যদি ডাব্লিউ হয়, মানে ডাব্লিউ বা এমজি হয়, তাহলে এমজি এর এই কোণটা যদি থিটা হয়, এমজি এর একটা উপাংশ কাজ করবে এইদিকে, এমজি কস থিটা। তো এই কন্ডিশনের জন্য আর হবে এমজি কস থিটা। তো এই ব্যাপারগুলা ঘর্ষণের জায়গায় আমরা আরো ডিটেলস পড়বো, পরের চ্যাপ্টারে আসবে এই ব্যাপারগুলা। তো সহজ কথায় যেটা বলতে যাচ্ছি, আর এখানে যে আরটা লিখলাম, এই আরটা কি, আরটা হচ্ছে তলের উলম্ব প্রতিক্রিয়া, তলের উপর ওজনের উলম্ব প্রতিক্রিয়া। তো এটার বেলায় সাধারণত গাড়ি তো ভূমির উপরে থাকবে, রাস্তার উপরে থাকবে, তো এটার বেলায় আর এর ভ্যালুটা হবে এমজি। এখান থেকে আমরা এফ কে সমান কি লিখতে পারি, মিউ কে ইন্টু আর। আর এটার বেলায় মিউ কে ইন্টু আর এর ভ্যালু হবে এমজি। তার মানে ঘর্ষণ বল এফ কে সমান আমরা লিখতে পারবো মিউ কে এমজি। সো এই জায়গাটা যদি এখন একটু মুছে দিই আমি, তো ঘর্ষণ বল এফ কে সমান তাহলে আমরা কি পাচ্ছি, লিখতে পারবো কি মিউ কে এম জি। এখন উভয় পক্ষ থেকে তুমি এম এম কাটা ফেলতে পারো, তাহলে তুমি পাচ্ছ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ কে, আর ওই পাশে যাবে আর জি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার মিউ কে আর জি। তাহলে ব্যাংকিং নাই এরকম রাস্তায়, দেখো এখানে কিন্তু এই পারের চেয়ে ওই পার উঁচু করে তৈরি করা হয় নাই, এরকম রাস্তায় তুমি যদি নিরাপদে বাঁক নিতে চাও, তোমার সর্বোচ্চ গতিবেগ হবে এই ভ্যালুটা সমান রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে, রাস্তার চাকার সাথে গাড়ির চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে সেইটা, এই আর হচ্ছে এই গতিপথের বাঁকের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই ভ্যালুগুলো বসাইলে এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা, এখানে তোমাকে সর্বোচ্চ এই বেগে তুমি বাঁকটা অতিক্রম করতে পারবা নিরাপদে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না তখন। মানে এটা কখন বলো তো, এটা কোন কন্ডিশনের জন্য, এটা হচ্ছে ব্যাংকিং বিহীন রাস্তা, ব্যাংকিং বিহীন বাঁক, মানে ব্যাংকিং বিহীন বাঁক, ব্যাংকিং বিহীন বাঁকা রাস্তা, ব্যাংকিং বিহীন বাঁকা রাস্তা তুমি যদি নিরাপদে পাড়ি দিতে চাও, তখন তোমাকে এই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। এখানে এই মিউকের নাম কি বলতো, এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে বলবো ঘর্ষণ গুণাঙ্ক। তো এটা নিয়ে চিন্তা করা লাগবে না, এটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে। আর গতিপথের ব্যাসার্ধ জি অভিকর্ষ ত্বরণ। তো এই হচ্ছে যদি রাস্তায় এই পারের চেয়ে ওই পার উঁচু করে তৈরি করা হয়, তখন হচ্ছে আগের ক্যালকুলেশনটা আমরা ইউজ করব। আর যদি রাস্তার ব্যাংকিং না থাকে, মানে এই পারের চেয়ে এই পারটা উঁচু করে তৈরি না করা হয়, তখন গাড়ি নিরাপদে পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে এই ক্যালকুলেশনটা হিসাব করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং তোমার বেগ কিন্তু সর্বোচ্চ বেগ, এটা এখান থেকে যে ভ্যালুটা পাবা, তুমি সর্বোচ্চ এত বেগে গাড়ি চালাইতে পারবা। এর চেয়ে কম বেগে কি চালাইতে পারবা না, পারবা, কিন্তু এর চেয়ে বেশি বেগে চালানো যাবে না। বোঝা গেল? আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। সো একটু কমেন্ট করে জানাবা যে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা এই টপিকের ম্যাথস করব, এই টপিকের ম্যাথস করব আমরা, যদি তোমরা বুঝে থাকো। তো আমি দেখি আর নতুন কোনো কমেন্ট আছে কিনা তোমাদের। এ পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাই দিবা কমেন্টে, হ্যাঁ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তামান্না তাহিতি, অনেকদিন পরে সে মনে ক্লাস করতেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সো এ পর্যন্ত কি সবাই বুঝছো কিনা একটু জানাইও।
বুঝে থাকলে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব এই টপিকটার উপর। তো আমি একটাই কনসেপ্ট মানে দেখবা যে একটাই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো, এটার মধ্যে ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের প্রবলেম থাকবে। তো আমি হচ্ছে প্রবলেমটা সলভ করাই ফেলবো, এরপর বলে দিব যে এই প্রবলেমটা করার পরে তুমি আসলে কোন কোন বোর্ডের প্রশ্ন এখন করতে পারবা। তো ক্লাস শেষ পর্যন্ত সাথে থাকা লাগবে কিন্তু তার জন্য, হ্যাঁ। ওকে, সো আর কোনো কমেন্ট আসলে দেখতেছি না। তো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝছো। সো যদি বুঝে থাকো, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টপিকের উপর একটা আমরা প্রবলেম সলভ করব। সো প্রবলেমটা চলো আমি লিখি, তো তোমরাও সাথে সাথে লিখবা। যারা খাতা কলম না খুলে ক্লাস করতেছো কোনো লাভ নাই কিন্তু, হ্যাঁ, খাতা কলম খুলে ক্লাস করতে হবে। তো যারা এখনো খাতা কলম নাও নাই সাথে খাতা কলম নিয়ে নাও, আর আমরা হচ্ছে প্রবলেমটা ওঠানোর চেষ্টা করি। আচ্ছা, আজান দিতেছে, তো আজানের জন্য আমরা 1 মিনিট বিরতি নিব, হ্যাঁ। মানে আমি কথা বলবো না, লিখে যাব।
আচ্ছা, তো আমাদের এখানে আজান মোটামুটি শেষ। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা প্রবলেম লিখে রাখছি। আচ্ছা, তো বোর্ডে আমরা একটা প্রবলেম অলরেডি লিখে রাখছি। সো এগুলা দিয়ে আসলে কি বুঝাইতেছি, তো আমি যদি তোমাদের একটু বলি, সেটা হচ্ছে আচ্ছা সব ঠিকঠাক আছে, ওকে। তো এখানে দেখো, যেটা বোঝাইতে চাচ্ছি, এটা একটা রাস্তা হয় না এরকম, অনেক সময় দেখবে একটা রাস্তা ইউ টার্ন নিতে দেখা যায় কিন্তু, হ্যাঁ, এটা একটা রাস্তা, তুমি চিন্তা করো। তো এই রাস্তার এখানে দুইটা বাঁক আছে, এটা একটা বাঁক, এটা একটা বাঁক। তাহলে এই বাঁকটাতে দেখো কোনো ব্যাংকিং নাই, আর এখানে এরকম চিহ্নগুলো দিয়ে বোঝাচ্ছি এই বাঁকে ব্যাংকিং আছে। তো ব্যাংকিং যে আছে তুমি বুঝবা কিভাবে? প্রশ্ন পড়ে দেখো, প্রশ্নে বলা দেওয়া আছে তোমাকে কিউ বাঁকের, মানে এই বাঁকটার কিউ বাঁকের ভেতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত 3 মিটার উঁচু, মানে এই প্রান্তটা 3 মিটার উঁচু করে তৈরি করা আছে, মানে কি রাস্তার ব্যাংকিং আছে এখানে। এবং রাস্তার প্রস্থ 40 মিটার, এই পার থেকে এই পারের দূরত্বটা 40 মিটার, এটা বলে দেওয়া আছে। আর এই বাঁকে কিন্তু কোনো ব্যাংকিং ট্যাঙ্কিং নাই। ওকে, তো এই বাঁকে যখন হিসাব করব তখন কোন হিসাবটা, এই যে আমরা একটু আগে যখন থিওরি পড়লাম দ্বিতীয় থিওরিটা এখানে অ্যাপ্লাই করব, আর এখানে কোনটা, প্রথম যে থিওরি আমরা পড়ছিলাম সেটা। তো একটা একটা করে প্রশ্ন সলভ করবো আমরা। প্রথম প্রশ্ন দেখো, যে কিউ বাঁকের চন্দ্রবিন্দু আছে, কিউ বাঁকের প্রকৃত ব্যাংকিং কোণ কত? তাহলে প্রকৃত ব্যাংকিং কোণ জানতে চাইছে, তাহলে আমরা কোনটা দিয়ে বের করবো বলো তো? আমরা প্রকৃত ব্যাংকিং বলতে কোনটা বুঝি? সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এল। সো এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো সাইন ইনভার্স এইচ বাই এল। তো তুমি ভ্যালুগুলো যদি বসাই দাও, সাইন ইনভার্স, দেখো এখানে এইচ ভেতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কতটুকু উঁচু? 3 মিটার উঁচু, তাহলে তুমি এখানে 3 বসাই দিবা, তাই তো। আর এল, এল বলতে কি, এক পার থেকে অপর পারের দৈর্ঘ্য, মানে রাস্তার প্রস্থ সহজ হিসাব। তাহলে এল এর ভ্যালুটা কত? 40। তো তুমি যদি এটারে ক্যালকুলেটর চাপো একটা আনসার আসবে, কত পাবা? তুমি ক্যালকুলেটর চেপে দেখো, তুমি ক্যালকুলেটর চাপলে মোস্ট প্রবাবলি এরকম পাবা 4.3 ডিগ্রি। তো সত্যিকার অর্থে আসলে ব্যাংকিং এর মানগুলো এরকমই থাকে, ব্যাংকিং কোণগুলা খুব ক্ষুদ্র হয়, যে 4 ডিগ্রি। তুমি টেন দিয়ে করলো দেখতে এরকমই পাইতা। তো তুমি প্রকৃত ব্যাংকিং বলা থাকলে বা ব্যাংকিং কোণ যদি কখনো বের করা লাগে, এইচ এবং এল জানা থাকে, তুমি সাইন থিটা দিয়ে বের করবা। বোঝা গেল? তো একটা একটা করে প্রশ্ন লিখবো, একটা একটা করে সলিউশন করবো কিন্তু, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, প্রথম সলিউশন। তো যারা উঠাও নাই দ্রুত উঠাই ফেলো, খাতায় না উঠালে কিন্তু কোনো লাভ নাই, খাতায় অবশ্যই উঠাই ফেলতে হবে, যেটা করাবো খাতায় উঠাই ফেলবা, হ্যাঁ। আর খুব বেশি আইলসা কেউ যদি থাকো আমার মতো, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি তুমি তাড়াহুড়া করে খাতায় উঠাইতে না পারো। আর সবচেয়ে বেটার হচ্ছে তুমি খাতায় উঠাই ফেলবা সাথে সাথে। তো গেল 1 নাম্বার প্রশ্ন, ডান। আমরা 2 নাম্বার প্রশ্ন লিখি, 2 নাম্বার সলিউশনে যাব। তো 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আর নেক্সট ক্লাস থেকে আমি যেটা করব সেটা হচ্ছে তোমার প্রশ্নগুলো আগে দিয়ে দিব, তোমরা খাতায় উঠাই রাখবা, তাহলে প্রশ্নগুলো আমার লিখা লাগবে না এবং সময় বাঁচবে, আমরা খুব কম সময়ে অনেক পড়ে ফেলতে পারবো। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পি বাঁকে একটি গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে যদি রাস্তার ঘর্ষণ সহগ 0.2 হয়। তো এটা তোমাকে বের করতে হবে, হ্যাঁ, যে পি বাঁকে, এই যে বাঁকটা পি বাঁকে, এই বাঁকে একটি গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে যদি রাস্তার ঘর্ষণ সহগ 0.2 হয়। আমার মনে হয় এই টাইপের প্রশ্নের সাথে তোমরা এর আগে পরিচিত না, প্রিভিয়াস ইয়ার বোর্ডে আসে নাই, তবে এই বছর আসতে পারে, তাই না, বা ভর্তি পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তো যদি এরকম প্রশ্ন দেয়, রাস্তার ঘর্ষণ সহগ দিয়ে দিছে, এই যে দেখো ঘর্ষণ সহগটা দেওয়া আছে, এটা কি বলতো, ওই যে আমরা শিখছিলাম মিউকে, এটা কিন্তু দেওয়া আছে 0.2, তাই না? আচ্ছা, ওকে। সো এই রাস্তায় ব্যাংকিং আছে নাকি নাই? ব্যাংকিং নাই। কেন? রাস্তার ভেতরের প্রান্ত বাইরের প্রান্ত সমান উঁচু করে তৈরি করা হয় নাই, তার মানে ব্যাংকিং নাই। সো ব্যাংকিং না থাকলে এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রমুখী বল কি হওয়া লাগবে? ঘর্ষণ বলের সমান হওয়া লাগবে। তো কেন্দ্রমুখী বল আমরা সমান কি জানি? mv²/r। ঘর্ষণ বল সমান আমরা কি জানি বলতো? একটু আগে আমরা শিখছি মিউ কে
আর ক্যাপিটাল আর, তুমি চাইলে ক্যাপিটাল আর এর পরিবর্তে ক্যাপিটাল আর নাও দিতে পারো, ডিরেক্ট বসাই দাও mg। তো উভয় পক্ষ থেকে কাইটা ফেলবা, ভি স্কোয়ার সমান মিউ কে আর জি, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার মিউ কে আর জি। এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, মিউ কে এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 0.2, বসাই দেবা 0.2। আর আর হচ্ছে এই বাঁকের ব্যাসার্ধ, দেখো বাঁকের ব্যাসার্ধটা কিন্তু দেওয়া আছে 100 মিটার, এই যে চিত্রে দেওয়া আছে 100 মিটার। সো এটার ব্যাসার্ধ হচ্ছে 100 মিটার, জি এর মান 9.8। তো তুমি ক্যালকুলেটর চাপলে কিন্তু ব্যাগের একটা মান পেয়ে যাবা। সো ব্যাগের মানটা কত আসে, ক্যালকুলেটর চেপে ফেলো, বের করে ফেলো ব্যাগের মান কত, ব্যাগের মানটা কত, ক্যালকুলেশন করে ফেলো। তো ব্যাগের মান আসবে হচ্ছে তোমার 14, খুব সম্ভবত 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম বাঁকটা তুমি নিরাপদে পাড়ি দিতে পারবা, তোমার ব্যাগ সর্বোচ্চ কত হইতে পারবে, 14 মিটার পার সেকেন্ড। এর চেয়ে কম হইলে হবে না, হবে, এর চেয়ে কম বেগে যাইতে পারবা, কিন্তু এর চেয়ে বেশি বেগে যাইতে পারবা না, গেলেই কি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ওকে, তো 2 নাম্বারটা আশা করি বুঝে ফেলছো সবাই। এরপরে আমরা 3 নাম্বারটা, 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। 3 নাম্বার অঙ্কটা আমরা করার চেষ্টা করি এরপরে। তো 3 নাম্বারে যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে যে একটি গাড়ি কিউ বাঁকে 20 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিলে নিরাপদে ভ্রমণ করতে চালকের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্নটা দুইভাবে করতে পারে, যে নিরাপদে বাঁক নিতে পারবে কি, বা নিরাপদে বাঁক নিতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো আসবে হচ্ছে তোমার ঘ নাম্বারে, উচ্চতর দক্ষতা প্রশ্নগুলোতে এই ধরনের প্রশ্ন দিবে। আচ্ছা, তাহলে কোন বাঁকের কথা বলছে, কিউ বাঁকে ব্যাংকিং আছে নাকি নাই, উত্তর হচ্ছে কিউ বাঁকে ব্যাংকিং আছে। যদি ব্যাংকিং থাকে তখন গাড়িটা রওনা দিছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। এই বাঁকের এই যে এখানে ধরো গাড়িটা আছে, এই বাঁকটা পাড়ি দেওয়ার জন্য এই পর্যন্ত এখানে যখন আছে তখন এর বেগ আছে 20 মিটার পার সেকেন্ড। তো গাড়ির চালকরে এই বাঁকটা নিরাপদে পাড়ি দেওয়ার জন্য তার বেগ কত হওয়া উচিত, যেটা হবে এখানে একটা সাইনবোর্ড টানানো থাকবে, অথবা যদি সাইনবোর্ড টানানো না থাকে তার হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, তার একটু ক্যালকুলেশন জানা লাগবে যে এই রাস্তাটা সে সর্বোচ্চ কত বেগে পাড়ি দিতে পারবে। তো তার ইঞ্জিনিয়ার, ড্রাইভার তো ইঞ্জিনিয়ার হবে না, অবশ্যই এখানে সাইনবোর্ড দেওয়া থাকবে এই বাঁকের মধ্যে, যদি ব্যাংকিং থাকে সাইনবোর্ডও থাকবে সর্বোচ্চ গতিসীমা এত। সো ড্রাইভার ওই অনুযায়ী ব্যাগটা হচ্ছে সে কমাই ফেলবে আর কি। আচ্ছা, সো এই কিউবাকে 20 মিটার পার সেকেন্ড বেগে সে রওনা দিছে। তো আমরা দেখবো যে নিরাপদে পাড়ি দেওয়ার জন্য এই বাঁকটা তার বেগ কত হওয়া উচিত, তো সেটা আমরা যদি বের করে ফেলি সলিউশনে গিয়ে। সো বলো আমরা কোন ফর্মুলা দিয়ে বের করবো, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তুমি এটা দিয়ে করতে পারো, আমি বলবো এটা দিয়ে না, তুমি পরের লাইনে চলে যাবা, এইচ বাই এল ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে তুমি ব্যাগ বের করবা, বাদ বাকি সব জিনিস তোমার দেওয়া আছে কিন্তু। তাহলে তুমি লিখতে পারো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ বাই এল, আর জি পাশে আইসা গুণ হয়ে যাবে, তাহলে তুমি পাবা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ বাই এল ইন্টু আর জি। সো এইচ এর মান কত, এই প্রান্ত থেকে অপর প্রান্ত কতটুকু উঁচু, 3 মিটার উঁচু, বসাই দিলা 3। এল এক পার থেকে অপর পারের দূরত্ব মানে রাস্তার প্রস্থ কত 40, বসাই দিলা 40 ইন্টু আর, আর মানে এই যে বাঁকটা আছে এই বাঁকের ব্যাসার্ধটা কত, 200 মিটার দেওয়া আছে কিন্তু প্রশ্নে, এই যে এখানে 200 ইন্টু জি এর মান 9.8। তাহলে তুমি এটা ক্যালকুলেটরে চাপলে তুমি এখানে একটা ব্যাগ পেয়ে যাবা, এখানে একটা ব্যাগ কিন্তু তুমি পেয়ে যাবা। তো এখানে ব্যাগ তুমি পাবা, ক্যালকুলেশন করলে দেখবা যে তোমার ব্যাগ আসবে 12 পয়েন্ট সামথিং, 12.14 সম্ভবত এত মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির চালক এখান থেকে রওনা দিছে কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম নিরাপদে সে বাঁকটা এই নিরাপদে পাড়ি দিতে পারবে কত বেগে,
12.14 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই ড্রাইভারকে নিরাপদে চালকের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলো তো? ব্যবস্থা কি গ্রহণ করতে হবে? ও কি কোদাল দিয়া কাইটিয়া মনে করো যে রাস্তার যে উচ্চতা এটা কমাই ফেলবে বা বাড়াই ফেলবে? সেটা তো সম্ভব না। তার কাছে সবচেয়ে সহজ উপায় কি? সে বেগ কমাই দিবে। সে তো চাইলেই বেগ বাড়াইতে পারে, চাইলেই কমাইতে পারে, তাই না? তাহলে তার কি করা লাগবে? নিরাপদে বাঁক নেওয়ার জন্য তার বেগ এতটুকু হওয়া লাগবে। তার বেগ আসলে কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে? 20 - 12.14 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাবে 7 পয়েন্ট সামথিং আসবে। 7.86 মিটার পার সেকেন্ড কমাইতে হবে। নিরাপদে বাড়ি দেওয়ার জন্য চালকের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? নিরাপদে বাড়ি দেওয়ার জন্য চালকের গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে কমিয়ে 12.14 মিটার পার সেকেন্ড নিয়ে আসতে হবে। বুঝতে পারছো কিনা? এইগুলো এই ধরনের প্রশ্ন আসবে ঘ নাম্বারে। আচ্ছা, গেল এটা। সো এরপরে আমরা যেটা করব, 3 নাম্বার প্রশ্ন গেল। সব ধরনের প্রশ্ন কিন্তু আসলে করাই ফেলতেছি, গ, ঘ, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। সো দেখবা যে এই প্রশ্নটা সলভ হয়ে গেলে তোমার আসলে সবই সলভ হয়ে যায়, কারণ একটা প্রশ্নের ভেতরে অনেকগুলো প্রশ্ন। তো 3 নাম্বারটা গেল। এখন আমরা দেখব 4 নাম্বার প্রশ্ন। তো 4 নাম্বার যে প্রশ্ন আমাদের, এটা হচ্ছে এরকম যে কিউব, এই প্রশ্নটাই রাখবো যে গাড়ি আচ্ছা এটা মুছেই দিলাম। কিউ বাকটি 20 মিটার পার সেকেন্ড বেগে পাড়ি দিতে চাইলে রাস্তার কি ধরনের সংস্কার প্রয়োজন? রাস্তার কি ধরনের সংস্কার প্রয়োজন? আচ্ছা, এটাও একটা ভালো প্রশ্ন। তো তোমার যেটা করতে পারবা, 20 মিটার পার সেকেন্ড বেগে তো তুমি ক্যালকুলেশন করে দেখছো, তুমি কিউব একটা 20 মিটার পার সেকেন্ড বেগে পাড়ি দিতেই পারবা না। কত বেগে পারবা? সর্বোচ্চ 12 পয়েন্ট সামথিং এই বেগে। তো এই বেগে তোমাকে যদি গাড়িটা পাড়ি দিতে হয়, তাহলে তুমি এর চেয়ে বেশি বেগে পারতেছো না। তাহলে তুমি যদি 20 মিটার পার সেকেন্ড বেগেই গাড়িটা পাড়ি দিতে মানে এই বাঁকটা পাড়ি দিতে চাও, তাহলে রাস্তার কি ধরনের সংস্কার প্রয়োজন? রাস্তাটারে আমরা একটু সংস্কার করতে পারি, উঁচু নিচু একটু বাড়াই কমাই ফেলতে পারি। মানে ব্যাংকিং কোণটা যদি আমরা সামহাও মানে এমন করে ফেলতে পারি, দেখো খেয়াল করে, আমাদের ব্যাংকিং কোণ মানে tan থিটা ইজ ইকুয়াল টু দ্য ভি স্কোয়ার বাই আর জি, না? তাহলে আমাদের এই ব্যাগটা কার কার উপর ডিপেন্ড করে দেখো, অথবা এই tan থিটার জায়গায় আমি যদি এইটা লিখি, এইচ বাই এল লিখি, তাহলে এই যে ব্যাগ ভি আছে আমাদের, এটা কার কার উপর ডিপেন্ড করে? এইচ এর উপর, এল এর উপর ডিপেন্ড করে। এখন তুমি যেটা করতে পারো, রাস্তার প্রস্থ তুমি চাইলে বাড়াইতে কমাইতে পারবা না। তুমি যেটা করতে পারবা, রাস্তার এই পারের উচ্চতাটা, এই যে এইচটা আছে, এইটাকে একটু বাড়াইতে বা কমাইতে পারবা। তুমি উচ্চতা যদি একটু বেশি থাকে, তুমি সেটাকে কমাইতে পারো, কোদাল দিয়ে কোবায় কোবায় কমাই ফেলতে পারো। অথবা উচ্চতা যদি কম থাকে, তুমি মাটি দিয়ে ভরাট করে বা সিমেন্ট টিমেন্ট দিয়ে তুমি হচ্ছে এটার রাস্তাটা একটু আরেকটু উঁচা করে তৈরি করতে পারো। এই কাজটা তুমি করতে পারো। মানে এখানে রাস্তার সংস্কার যখন চলে আসবে, যখনই রাস্তার সংস্কারের প্রশ্ন চলে আসবে, তখন তুমি মাথায় রাখবা ওরা আসলে ইন্ডিকেট করতেছে কোনটারে? এই এইচটারে, যে এইচ এর কেমন পরিবর্তন হওয়া লাগবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তা আমরা এখন কি দেখবো জানো? গাড়ির 20 মিটার পার সেকেন্ড বেগেই বাঁক নিতে চাই, মানে পাড়ি দিতে চাই এই কিউ বাঁকে, তাহলে দেখবো যে তখন তার এইচ কত হওয়া উচিত। তাহলে চলো আমরা এখান থেকে আসলে এইচ বের করবো এখন। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি স্কোয়ার বাই আর জি ইন্টু এল। তাহলে আমরা পাবো ভি এর ভ্যালু এখন 20, এত বেগেই পাড়ি দিতে চাই, তাহলে 20 স্কোয়ার, আর এই গতিপথের ব্যাসার্ধ হচ্ছে 200, জি এর মান 9.8 ইন্টু এল, এল হচ্ছে রাস্তার প্রস্থ 40। তো তুমি ক্যালকুলেটর চাপো, এইচ এর একটা মান পাবা, এইচ এর একটা মান পাবা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে এখনো 18 জন স্টুডেন্ট আছে, মানে এরা কনস্ট্যান্ট, এটা বাড়তেছেও না কমতেছেও না, মানে খুবই সত্যিকার অর্থে অরিজিনাল স্টুডেন্ট হচ্ছে এই 18 জন আর কি। আচ্ছা, মাঝখানে সাউন্ডে ঝামেলা টামেলা হয়েছে, কিন্তু ওরা সরে যায় নাই, ওরা ঠিকঠাক ছিল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার এইচ এর ভ্যালুটা যেটা, এখন তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা যে এইচ এর ভ্যালুটা এখান থেকে এখন কত পাবা বলো তো? 7.99 পাবা, 7.998, মানে এটাকে তুমি অলমোস্ট 8 ধরতে পারো, 8 মিটার। তার মানে তুমি যদি এই বেগে পাড়ি দিতে চাও, তাহলে তোমার উচ্চতা আসলে কত হওয়া উচিত? 8 মিটার হওয়া উচিত, কিন্তু এখানে উচ্চতা আছে কত? 5 মিটার। তাহলে তুমি কি ধরনের সংস্কার করবা?
তুমি আসলে উচ্চতা 8 - 3 মানে 5 মিটার বাড়াই ফেলবা, 5 মিটার উঁচু করে ফেলবা। তার মানে রাস্তার কি ধরনের সংস্কার প্রয়োজন? 5 মিটার উঁচু করতে হবে, 5 মিটার উঁচু করতে হবে। এই কাজটা তুমি করতে পারবা, বুঝছো ব্যাপারটা? তো যখন রাস্তার সংস্কার বলবে তখন তুমি বুঝবা যে উচ্চতাটাকে মিন করতেছে। তো উচ্চতা এই বেগে পাড়ি দিতে হলে উচ্চতা কত প্রয়োজন? আমরা ক্যালকুলেশন করে দেখলাম উচ্চতা 8 মিটার প্রয়োজন। তো এখানে 8 মিটার উচ্চতা নাই, উচ্চতা 3 মিটার উঁচু। তাহলে এই রাস্তাটাকে উচ্চতার একটু বাড়াই দিব, মানে ইয়াক দিয়ে মাটি চাটি ফালাইয়া বা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে উচ্চতাটা বাড়াই দিলে 8 মিটার উঁচু করে ফেললে এই বেগে পাড়ি দিতে পারবে। বুঝছি সবাই? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। এখন আমরা লাস্ট 5 নাম্বার প্রশ্নটা করব। এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি দেখবা বোর্ড পরীক্ষায় র্যাপিডলি আসা থাকে। হু নোজ, আগামী বছর তোমাদের মানে এইচএসসি বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসতে পারে। মানে হুবহু এটাই আসবে না, এরকম প্রশ্ন। তো এই রাস্তায় এত বেগে পাড়ি দিতে হইলে নিরাপদে বাঁক নেওয়ার জন্য রাস্তার কি ধরনের সংস্কার প্রয়োজন, তাই না? এরকম প্রশ্ন দিয়ে দিতেই পারে। তো এখন আমরা দেখব লাস্ট প্রশ্নটা এখান থেকে। লাস্ট প্রশ্নটা হচ্ছে এটা, যে একজন সাইকেল আরোহী পনেরো মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পি বাক নিরাপদে নিরাপদে না পি বাক পাড়ি দেওয়ার সময় ভূমির সাথে কত কোণে হেলতে হবে। তাহলে একজন সাইকেল আরোহী 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে কি করবে? পি বাক পাড়ি দিবে। পাড়ি দেওয়ার সময় তাকে ভূমির সাথে কত কোণে হেলতে হবে? তাকে ভূমির সাথে কত কোণে, আচ্ছা পি বাক না কিউ বাক, পি বাকে তো ব্যাংকিং নাই, কিউ বাক পাড়ি দেওয়ার সময় তাকে ভূমির সাথে কত কোণে। তুমি দুইটা দিয়ে করতে পারো, পি বাকের জন্য করতে পারো, কিউ বাকের জন্য করতে পারো। ব্যাংকিং থাকুক বা না থাকুক, সাইকেলের বেলায় এটা কোনো ম্যাটার করে না, কারণ সাইকেল ফ্লেক্সিবল জিনিস। সাইকেল চাইলেই এভাবে তুমি বাক কাত হয়ে যেতে পারবা। তো সাইকেলের বেলায় পি বাকেও এই ধরনের প্রবলেম দিয়ে তুমি সলভ করতে পারবা। তো আমরা দেখি কি প্রশ্নটা এবং কি চাইছে। বলছে একজন সাইকেল আরোহী সে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে পি বাকটা পাড়ি দিতে চায়। পাড়ি দেওয়ার সময় তাকে ভূমির সাথে কত কোণে হেলে থাকতে হবে। দেখো আমরা জানি এরকম একটা ফর্মুলা, tan থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এটা তো আমরা জানি, এটা হচ্ছে ব্যাংকিং যুক্ত রাস্তায়। হ্যাঁ, এই রাস্তায় ব্যাংকিং নাই। ব্যাংকিং না থাকলে কি হবে? আমরা এই tan থিটাটা ভাঙে এইচ বাই এল ওইটুকু লিখতে পারবো না। কিন্তু সাইকেল আরোহীর বেলা একটা ফ্লেক্সিবিলিটি আছে কি, ধরো তুমি মাইক্রোবাস নিয়ে যাইতেছো, তো তুমি এই রাস্তায় ব্যাংকিং নাই, মাইক্রোবাস তো হেলাইতে পারবে না। তো তার জন্য কিন্তু এই ব্যাংকিংটা জরুরি, বাইরের প্রান্তটাকে একটু উঁচু করে তৈরি করা লাগবে। কিন্তু সাইকেল আরোহীর বেলায় কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, সাইকেল আরোহী চাইলে কিন্তু এইভাবে কাত হয়ে যেতে পারবে। সো সাইকেল আরোহীর বেলায় ব্যাংকিং থাকুক বা ব্যাংকিং না থাকুক এই ফর্মুলাটা ইউজ করা যাবে। বোঝা গেল ব্যাপারটা? মানে বাইরের প্রান্ত উঁচু হোক বা না হোক এই ফর্মুলাটা ইউজ করা যাবে। সো এটা হচ্ছে তোমার সাইকেলের জন্য, শুধু সাইকেল আরোহীর বেলায় করা যাবে। অন্য গাড়ির বেলায় কিন্তু তুমি রাস্তার ব্যাংকিং না থাকলে এই ফর্মুলা ইউজ করতে পারবা না। বুঝছো কিনা ব্যাপারটা? একটা মাইক্রোবাস বা একটা বাস তুমি কি কাট করে ফেলতে পারবা? না। তখন রাস্তাটা এমন ভাবে তৈরি করতে হবে যেন পাড়ি দেওয়ার সময় বাসটা বা মাইক্রোবাসটা কাত হয়। কিন্তু সাইকেল আরোহীর বেলায় কিন্তু সেই বাধা ধরার নিয়মটা নাই। রাস্তা কাত করে তৈরি করা থাকুক বা না থাকুক, সাইকেল আরোহী কিন্তু কাত হয়ে যায় অটোমেটিক বাঁক পাড়ি দেওয়ার সময়, সাইকেল বা মোটরসাইকেল। তো সাইকেল বা মোটরসাইকেলের বেলায় ব্যাংকিং থাকুক বা না থাকুক তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবা। এই প্রশ্নটা দেখানোর রিজন হচ্ছে এটা। ধরতে পারছো আশা করি সবাই? তো এখান থেকে আমরা একটা জিনিস শিখছিলাম, এই থিটাটা কার সাথে উৎপন্ন কোণ বলতো? মনে আছে কিনা? ভূমির সাথে, কিন্তু সরি উলম্বের সাথে। এই থিটাটা কিন্তু উলম্বের সাথে উৎপন্ন কোণ। আমি কিন্তু শিখাইছি একটু আগে যখন আমরা থিওরিটা পড়ি। তোমার এখানে জানতে চাইছে কি ভূমির সাথে কত কোণে হেলে থাকতে হবে। আগে আমরা উলম্বের সাথে কত কোণে করে থাকবে সেটা বের করি। তাহলে থিটা সমান tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তো তুমি এখন ভ্যালুগুলো বসায় দাও। tan ইনভার্স ভি স্কোয়ার, বেগ কত? 15 মিটার পার সেকেন্ড বেগে সে চায়।
তাহলে 15 স্কোয়ার, নিচে হচ্ছে আর, প্রথম বাঁকের ব্যাসার্ধ 100 ইন্টু 9.8। তো তুমি এটা যদি ক্যালকুলেশন করো, তুমি থিটার একটা ভ্যালু পাবা এরকম 12.93 12.93 ডিগ্রি। এটা কার সাথে বলো তো? এটা কার সাথে? এই কোণটা, এই কোণটা কিন্তু উলম্বের সাথে। এই কোণটা কার সাথে? উলম্বের সাথে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তো ধরো উলম্বের সাথে কেউ 60 ডিগ্রি কোণ করে আছে, এটা তো উলম্ব তাই না, আর এটা তো হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে ভূমি। তো উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকলে বলো তো ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 30 ডিগ্রি না? তাহলে যদি কেউ উলম্বের সাথে তৈরি করে 12.93 ডিগ্রি, তাহলে বলো ভূমির সাথে কত তৈরি করবে? 90 মাইনাস 12.93, মানে ভূমির সাথে উৎপন্ন করবে আসলে 77 পয়েন্ট সামথিং। তাহলে তুমি পরে এটা পাবা কেমনে? ভূমির সাথে কতটুকু কোণ তৈরি করছে? 90 মাইনাস 12.93 ডিগ্রি। তাহলে তুমি আসলে পেয়ে যাবা এখানে 77.07 ডিগ্রি। কিসের সাথে? ভূমির সাথে। তার মানে 15 মিটার পার সেকেন্ড বেগে সে যদি বাঁক নিতে চায়, তাহলে তাকে ভূমির সাথে কত কোণে হেলতে হবে? ভূমির সাথে হেলতে হবে এই এতটুকু কোণে। ভূমির সাথে হেলতে হবে 77.07 ডিগ্রি কোণে। বুঝছো কিনা সবাই? হোপফুলি সবাই বুঝতে পারছো। সো আমরা যেটা করলাম, দেখো রাস্তার ব্যাংকিংটা আমরা বললাম, রাস্তার ব্যাংকিং থাকলে মানে রাস্তার বাইরের প্রান্ত উঁচু করে তৈরি করলে কিভাবে করতে হবে অ্যাপ্রোচ শিখলাম। ব্যাংকিং না থাকলে রাস্তার বাইরের প্রান্ত উঁচু করে তৈরি না করলেও কিভাবে করতে হবে সেই ধরনের থিওরিও আমরা শিখলাম। এবং এই সব ধরনের জায়গা থেকে কত ধরনের ম্যাথস আসতে পারে ওই সবগুলা জিনিস হচ্ছে আমরা প্রবলেম সলভ করলাম। মোট 5টা প্রবলেম সলভ করলাম। তো তুমি দেখবা যে এই 5টা প্রবলেম সলভ করলে আসলে তোমার ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের প্রবলেমই সলভ করা হয়ে গেছে। তুমি দেখবা খেয়াল করে, এখন তুমি টেস্ট পেপার নাও, তুমি বই নাও, তুমি দেখবা যে আজকের ক্লাসটা করার পরে ব্যাংকিং সংক্রান্ত সব ধরনের প্রবলেমই তুমি পারতেছো। হ্যাঁ, তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে কিছু শুধু রাস্তার ব্যাংকিং এর উপর। আজকে যে তুমি প্রবলেমগুলো সলভ করলা, এগুলো সলভ করলে তুমি এখন টেস্ট পেপার থেকে বা বই থেকে যেই প্রবলেমগুলো পেয়ে যাবা সেগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড 19 এর সৃজনশীলটা, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে যাবা, কুমিল্লা বোর্ড 19 এর সৃজনশীলটা দেখবা রাস্তার ব্যাংকিং থেকে আসছে, এটা তুমি সলভ করবা। ঢাকা বোর্ড 18 এটার সৃজনশীলটা সলভ করবা রাস্তার ব্যাংকিং এর উপর। তারপর হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 17 এটার প্রবলেমটা সলভ করবা। এরপরে হচ্ছে তুমি করবা সিলেট বোর্ড 17 এর প্রবলেমটা তুমি সলভ করবা। তো রাস্তার ব্যাংকিং এর উপর বিগত বছরগুলোতে দেখা গেছে মোটামুটি এই 4টা বোর্ডে প্রশ্ন আসছে, আরো আসছে, আমি 17 পর্যন্তই দিলাম, 16-15 প্রশ্ন আসছে রাস্তার ব্যাংকিং এর উপর, ওগুলোতে আপাতত আর যাইতে চাচ্ছি না। তো তুমি এই 4টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এই 4টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সো হোমওয়ার্ক হচ্ছে সাবমিট করবা। কই সাবমিট করবা? এই গ্রুপে সাবমিট করে দিবা। সো তোমার কাজ থাকবে, আজকের ক্লাসটা তো তুমি করছো, নিশ্চয়ই তুমি খাতায় কিছু না কিছু উঠাইছো, আগার ঠ্যাং বগার ঠ্যাং যেটাই উঠাইয়া থাকো খাতায়, ওইটা হচ্ছে তোমার ক্লাস নোট, আর এই 4টা হচ্ছে কি তোমার হোমওয়ার্ক। তাহলে তোমার কাজ হচ্ছে যেটা করতে হবে, ক্লাস নোট এবং হোমওয়ার্ক ছবি তুলে এই গ্রুপে পোস্ট করে দিবা। এই গ্রুপে পোস্ট করে দিবা। দিলে এটা কিন্তু তোমার পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে। আমি কিন্তু ঘোষণা দিছি যে এই 10 দিনের ক্লাস শেষে পারফরমেন্স 50% এবং এটা শেষে পরীক্ষা নেব, এই পরীক্ষা 50%, এই দুটো মিলিয়ে আমি বলছি সম্ভবত 2 জন অথবা 3 জন, 2 থেকে 3 জনকে পুরস্কৃত করব, বেশ ভালো একটা পুরস্কার কিন্তু দিব। হ্যাঁ, তো যেটা করতে হবে, এই পারফরমেন্সের 50% মার্কস পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, ক্লাস নোট এবং এই হোমওয়ার্কগুলা খাতায় করে সুন্দর করে ছবি তুলে এই গ্রুপে পোস্ট করে দিতে হবে। তুমি একটু সুন্দর করে লিখতে পারো, উপরের পোস্টে তোমার নাম লিখে দিবা, তারপরে হচ্ছে তোমার কলেজের নাম লিখে দিবা, তোমার এইচএসসি ব্যাচ লিখে দিবা, তুমি কার কাছে পড়ছো মানে এগুলা কে পড়াইছে, অবশ্যই আমি পড়াইছি, আমার নামটা লিখে দিবা। দিতেই হবে এমন কিছু না, তোমার ইচ্ছা, দিলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। সো এগুলা দিয়ে তুমি কি করবা, সুন্দর করে এইগুলো জিনিসপাতিগুলো লিখে তুমি সুন্দর করে এই গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে? সো আজকের মতো ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো। আজকের ক্লাসে আমরা যেটা করলাম, বেসিক্যালি রাস্তার ব্যাংকিং এবং
আচ্ছা আমি চলে যাচ্ছি কেন, আমি এখানে কথা বলে শেষ করে যাই। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসে আমরা রাস্তার ব্যাংকিং এই টপিকটা A to Z একদম বেসিক সহ খুব ভালো মতো ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করলাম, এবং শুধু তাই না, এই রিলেটেড যত ম্যাথস ছিল সব ধরনের ম্যাথস আমরা করে ফেলার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রামক এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, এই দুইটা টপিক একদম A to Z বেসিক সহ দেখবো এবং প্রবলেম সলভ করবো। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাস আবার কবে? আগামী মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায়। হ্যাঁ, সো অবশ্যই রিমাইন্ডার দিয়ে রাখো, টেবিলের সামনে লিখে রাখো। আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টায় এই গ্রুপের ক্লাসে আবার তুমি জয়েন করবা। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।